ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ক্লাস অফ আই লার্নিং ইউটিউব চ্যানেল। তোমরা জানো আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট পড়ছিলাম এবং আমরা প্রায় পলিনেশন কমপ্লিট করে দিয়ে আমরা এবং তোমার কন্ট্রিবিউশনস অফ ক্রস পলিনেশন সেলফ পলিনেশন, দ্যাট ইজ দ্য আউটব্রিডিং ডিভাইসেস অফ ক্রস পলিনেশন প্রিভিয়াস ক্লাসে পড়ে ফেলেছি। এবার আমরা যে জায়গাটায় আসবো, আমাদের আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে আমরা মেনলি দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে যে পোলেন গ্রেন যখন কোনো একটা অ্যান্থার থেকে স্টিগমার উপর এসে পড়লো, দ্যাট ইজ দ্য পলিনেশন। এটা আমরা জানি। পলিনেশন হওয়ার পর কি হবে? ফার্টিলাইজেশন, দ্যাট ইজ দ্য নিষেক। তাহলে এই পলিনেশন এবং নিষেক এই দুটোর মাঝখানে তাহলে পোলেন গ্রেন যখন গর্ভমুণ্ড বা স্টিগমার উপর এসে পড়লো, পড়াটাকে বলা হচ্ছে পরাগ মিলন বা পলিনেশন। তারপরে সেটা নিষেক হলো। তাহলে নিষেক এবং এই পলিনেশনের মাঝখানে একটা স্টেপ থাকে, সেটাকে কি বলে? তো সেটাই আমরা জানবো। এটা একটা টপিক আমাদের থাকবে। আরেকটা আমার টপিক থাকবে যে পোলেন গ্রেনগুলো কিভাবে পরাগ নালী তৈরি করে, বা কোন পোলেন গ্রেন বা পরাগ রেণু নালী তৈরি করতে পারে বা নিষেক ঘটাতে পারে, কোনগুলো পারে না, সেই একটা টপিক থাকবে। তো আমি দুটো টপিকের নাম বলছি না, আমি আস্তে আস্তে বোঝাতে বোঝাতে নামের মধ্যে আসবো এবং পুরোটা বিষয়টা তোমাদের বোঝাবো। তো চলো আমরা দেরি না করেই আমাদের ক্লাসের ভিডিওটা শুরু করি। তবে হ্যাঁ, তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অথচ ক্লাসগুলো ফলো করছো, তাহলে ক্লাসগুলো যদি আরও রেগুলারলি ফলো করতে চাও, তার জন্য তোমাকে যে কাজটি করতে হবে সেটা খুবই সহজ এবং যেটা তোমরা সবাই পারবে। দেখো, পাশে থাকা বেল আইকন আছে, ওটাকে ক্লিক করবে এবং তার পাশে থাকা যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাকে ক্লিক করবে। তো কি করবে? তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দাও। তো আগে করো, তারপরে এসে ক্লাসটি ফলো করো। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসের যে টপিক যেটা আছে, দেখো ওখানে বলেই দেয়া আছে পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। তাহলে এই পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশনে যাওয়ার আগে আমি কয়েকটা ছবি আঁকি। আমরা সবাই জানি, ধরো মনে করো এটা তো অ্যান্থার, ধরো এটা একটা অ্যান্ড্রেসিয়াম বা এটাকে কি বলা হয় তোমার স্ট্যামেন। তাহলে এই স্ট্যামেন এর মাথায় কি থাকে? এর মাথায় থাকে হচ্ছে অ্যান্থার বা পরাগধানী। তাহলে এই অ্যান্থারের মধ্যে কি থাকে? অ্যান্থারের মধ্যে অসংখ্য পোলেন বা পরাগ রেণু থাকে। তাহলে এই অসংখ্য পোলেন যখন এটা ফেটে যায় তখন কি হয়? এই পোলেনগুলো বাতাসে ছড়িয়ে পড়ে, তাই তো? এবার তাহলে এইগুলো হচ্ছে কি? পোলেন, দ্যাট ইজ দ্য পোলেন গ্রেন। পোলেন গ্রেন বা পরাগ রেণু। এই পরাগ রেণুগুলো কোথায় গিয়ে পড়বে? না, এই পরাগ রেণুগুলো গিয়ে পড়বে হচ্ছে গর্ভমুণ্ডের উপর, তাই তো? তাহলে গর্ভমুণ্ড, এরকম ধরো মনে করো একটা গর্ভমুণ্ড আছে, এরকম একটা গঠন আছে। তাহলে এটা হচ্ছে তোমার স্টিগমা, তাই তো? তাহলে এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার স্ট্যামেন, স্ট্যামেন, আর এটা হচ্ছে তোমার কি? কার্পেল, কার্পেল বা গর্ভপত্র। এই মাথাটাকে বলা হচ্ছে কি? না, মাথাটা হচ্ছে স্টিগমা, স্টিগমা। আর এর মাথাটাকে কি বলা হয়েছিল? অ্যান্থার, অ্যান্থার হলো। তাহলে অ্যান্থার থেকে পোলেন গ্রেনগুলো, তাহলে পোলেন গ্রেনগুলো সেটা বাহকের সাহায্যে হতে পারে অথবা নিজে নিজে হতে পারে। গিয়ে কোথায় পড়বে? সব পোলেন গ্রেন পড়বে হচ্ছে তোমার স্টিগমার উপর দিয়ে। তাহলে এখানে এই যে পোলেন গ্রেনগুলো গিয়ে পড়লো, তাহলে এই পোলেন গ্রেনগুলো গিয়ে পড়লো, এই পড়াটাকে বলা হচ্ছে কি? পরাগ মিলন, তাই তো? তাহলে এখান থেকে অ্যান্থার থেকে চলে গেল তোমার স্টিগমার উপর গিয়ে পড়ছে পরাগ রেণুগুলি, সেই ঘটনাটাকে বলা হচ্ছে কি? সেই ঘটনাটাকে বলা হলো পরাগ মিলন। এবার পরাগ মিলন হওয়ার পর এখানে ভিতরে কে থাকে? এগ, তাই তো? এগ বা ওভাম থাকে। তাহলে এই ওভারির ভেতরে এগ আর ওভাম থাকে। তাহলে ওভাম, ওভামের সাথে পরাগরেণু নিউক্লিয়াস বা পুং গ্যামেট যেটা বলা হচ্ছে সেটা মিলিত হবে নিষেক। তাহলে এখান থেকে নিষেক হওয়া, তাহলে এখানে নিষেক ঘটছে, এখানে পলিনেশন ঘটছে। তাহলে মাঝখানে কিছু একটা ঘটনা ঘটে এই দুটোর মাঝখানে। তাহলে কার মাঝখানে? প্রথমে হলো পলিনেশন, প্রথমে হচ্ছে পলিনেশন এন্ড লাস্ট, তার মধ্যে কি হচ্ছে? লাস্ট হচ্ছে তোমার ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন।
তাহলে পলিনেশন এবং ফার্টিলাইজেশনের মাঝখানে যে প্রসেসটা থাকে সেইটাকে বলা হচ্ছে কি পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। পিস্টিল ইন্টারঅ্যাকশন ইন্টারঅ্যাকশন তাহলে পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন মানে কি গর্ভকেশর এবং তোমার না সরি পরাগরেণু এবং গর্ভপত্রের মিথস্ক্রিয়া। তাহলে বাংলা হচ্ছে পরাগরেণু এবং গর্ভপত্রের মিথস্ক্রিয়া। তাহলে নিশ্চয়ই বোঝাতে পারলাম পলিনেশন আর ফার্টিলাইজেশন এদের মাঝখানে যে প্রসেস সেটাকে বলা হচ্ছে কি পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। তাহলে পোলেনিজেনের সাথে পিস্টিল বা গর্ভমণ্ডলের একটা যে সংঘাত বা একটা যে মিথস্ক্রিয়া, তাই তো, তাহলে সেটাকে বলা হচ্ছে কি পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। তাহলে কিভাবে হয় পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। না দেখো যে ছবিটা তোমাদের আঁকা আছে সেখানে কি হয়েছে না এক ধরনের পরাগরেণু আমাদের দেখানো হয়েছে। এবার হয় কি না এখানে এসে অনেক ধরনের পরাগরেণু আসতে পারে, বিভিন্ন ধরনের পরাগরেণু আসতে পারে। তাহলে একটা ব্ল্যাক কালার দিয়ে দেখিয়েছি, একটা ব্লু কালার দিয়ে দেখালাম, এবার একটা গ্রিন কালার দিয়ে দেখাই। তাহলে এখানে বিভিন্ন ধরনের পরাগরেণু তোমাদের বাক্সে ভাসছে, তাহলে বিভিন্ন ধরনের পরাগরেণু কিন্তু আসতে পারে। এবার সবাই কিন্তু এখানে কি করবে পরাগ নালী তৈরি করবে, তাই তো। পরাগ রেণু থেকে তৈরি হয় কি পরাগ নালী। যদি দেখি না পরাগ নালী কিভাবে তৈরি হয় না আমাদের যে পরাগ রেণু ছিল তার কি ছিল দুটো স্তর ছিল, হলো একটা রিমাইন্ড করে আসি কারণ আমরা এগুলো আগে পড়েছিলাম। এবং বাইরের দিকে যে স্তর ছিল সেটাকে বলা হয়েছিল কি হার্ড স্পোরোপোলেনিক, আর ভেতরে যে ছিল সেলুলোজিক এবং একটা ফাঁকা থাকে সেলুলোজিক ইনটাইন। তাহলে এটা হচ্ছে এক্সাইন, এটা ছিল তোমার এক্সাইন, আর এটা ছিল তোমার কি ইনটাইন। এই ইনটাইন হচ্ছে কি ইনটাইন হচ্ছে সফট, আর এটা কি ছিল জার্ম পোর, তাই তো। তাহলে এই জায়গাটাকে বলা হয়েছিল কি জার্ম পোর বা রেণুরন্ধ্র, জার্ম পোর। তাহলে জার্ম পোর দিয়ে এই ইনটাইনটা, তাই তো, ইনটাইনটা জার্ম পোর দিয়ে কি হয় না বাইরে বেরিয়ে আসে, ইনটাইনটা জার্ম পোর দিয়ে বাইরে বেরিয়ে আসে, যেটাকে বলা হয় কি পোলেন টিউব, যেটাকে কি বলা হয়েছিল পোলেন টিউব বা পরাগ নালী। তাহলে এই পোলেন টিউব তৈরি করবে কারণ এখানে কে ছিল এবং এখানে একটা নিউক্লিয়াস ছিল, এর ভেতরে দুটো নিউক্লিয়াস যেটা আমরা জানি, একটা হচ্ছে ভেজিটেটিভ নিউক্লিয়াস আর টিউব নিউক্লিয়াস, আর একটা ছিল হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস যেখান থেকে দুটো মেল গ্যামেট তৈরি হয়েছিল, সেগুলো আমরা জানি, সেই বিস্তারিত আমরা যাচ্ছি না। তাহলে এই পোলেন টিউব তৈরি করবে, তাহলে এখান থেকে যে পোলেন টিউব তৈরি করবে, পোলেন টিউব তৈরি করার জন্য সবাই কিন্তু পোলেন টিউব তৈরি করতে পারবে না। কারণ কি ধরো মনে করো যে আম গাছের গর্ভমুণ্ডের ওপর, গর্ভমুণ্ডটা ফাঁকা অবস্থায় রয়েছে বা খোলা অবস্থায় রয়েছে, তাহলে সেই গর্ভমুণ্ডের ওপর আম গাছের পরাগরেণু এসে পড়তে পারে, জাম গাছের পরাগরেণু এসে পড়তে পারে, আরো অন্যান্য যে পরাগরেণু এসে পড়তে পারে। তাহলে সব পরাগরেণুই কিন্তু পরাগনালিকা তৈরি করতে পারবে না। তাহলে কি হলো যে একই প্রজাতিভুক্ত যদি হয় তবেই তারা কি করতে পারবে পরাগনালিকা তৈরি করতে পারবে এবং পরবর্তী প্রসেস যেটা আছে নিষেক এবং নিষেক পরবর্তী ঘটনা যেগুলো আছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট সেগুলো কিন্তু আগাতে পারবে। তাহলে যারা পরাগনালী তৈরি করতে পারলো, তাহলে এখানে আম জাম কাঁঠাল যদি পড়ে তাহলে আম গাছের যেহেতু গর্ভমুণ্ড ছিল তাহলে আম গাছের পরাগরেণুই পরাগনালিকা তৈরি করতে পারবে, জাম বা কাঁঠালের পারবে না। তাহলে পরাগরেণু আবার দুই প্রকার হয়ে গেল এখান থেকে। তাহলে পোলেন গ্রেনকে কয় প্রকার পেলাম, তাহলে এখান থেকে দেখো পোলেন গ্রেনটাকে আমরা ভাগ করে ফেলতে পারছি। তাহলে পোলেন আমরা পাচ্ছি মেনলি পোলেন যেগুলো পাচ্ছি সেটা হচ্ছে দুই প্রকার পেলাম। কি কি, একটা হচ্ছে কম্প্যাটিবল, 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 আর একটা হচ্ছে ইনকম্প্যাটিবল, ইনকম্প্যাটিবল হচ্ছে প্যাটিবল। তাহলে দু ধরনের পরাগরেণু আমরা পাচ্ছি কম্প্যাটিবল এবং ইনকম্প্যাটিবল। তাহলে কম্প্যাটিবল কোনগুলো, যে পরাগরেণুগুলো পোলেন টিউব তৈরি করতে পারছে, তাহলে পোলেন টিউব ফর্ম করে, পোলেন টিউব তৈরি করতে পারে, আর এগুলো কি পোলেন টিউব তৈরি করতে পারে না। তাহলে যে সমস্ত পরাগরেণুগুলি নিষেক করার জন্য পোলেন টিউব তৈরি করতে পারছে তাদের বলা হচ্ছে কি কম্প্যাটিবল, আর যারা পারছে না তারা হচ্ছে কি ইনকম্প্যাটিবল। বোঝা গেল। তাহলে এই তাহলে আম গাছের যেটা উদাহরণটা বললাম, তাহলে আম গাছের পরাগরেণুগুলো কি হবে, যেহেতু আম গাছের গর্ভমুণ্ড তাহলে সেটা হবে আম গাছের পরাগরেণুটা হবে কম্প্যাটিবল, এবং জাম বা কাঁঠালের পরাগরেণুগুলো কি হবে ইনকম্প্যাটিবল। তাহলে এবার কি ঘটনা হয়, তাহলে মনে করলাম যেটা কম্প্যাটিবল, কম্প্যাটিবল হওয়ার পর কি ঘটনাগুলো ঘটবে, তাহলে পোলেন টিউব কিভাবে তৈরি হবে, কোথা থেকে তৈরি হবে সেটা পেলাম, কিভাবে তৈরি হবে বা কোথা দিয়ে যাবে সেই জিনিসগুলো এবার চলে আসবো।
তাহলে এখানে কি বলা হচ্ছে কি না পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। যদি পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন হয় এটা দুটো পদ্ধতিতে সম্পন্ন হয়। তাহলে এই জায়গাটা আমি মুছে দিই। পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন কি বললাম না দুটো পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে এবং দুটো স্টেপ আছে। কি কি স্টেপ না এক নম্বর স্টেপ বলছে, এক নম্বর স্টেপ হলো পরাগরেণুর অঙ্কুরোদ্গম। তাহলে প্রসেস আমরা পদ্ধতিতে চলে আসি। পদ্ধতিতে দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে কি পরাগরেণুর অঙ্কুরোদ্গম হবে এক নম্বর, পরাগরেণুর অঙ্কুরোদ্গম বা জার্মিনেশন অফ পলেন, অঙ্কুরোদ্গম, তাই তো। তাহলে জার্মিনেশন অফ দা পোলেন গ্রেন মানে পোলেন টিউব তৈরি করবে আর কি। তাহলে পরাগরেণুর অঙ্কুরোদ্গম কি হয় না পোলেন টিউব তৈরি করে দেওয়া পর্যন্ত এর কাজ। আর দু নম্বর স্টেপ যেটা ছিল পরাগনালীর বৃদ্ধি হয়েছে। তাহলে দু নম্বর যেটা আসবে, দু নম্বরটা আমি পাশে লিখে রাখছি, পরাগনালীর বৃদ্ধি ঘটবে। এটা মুছে দাও কারণ এটা আমার প্রয়োজন নেই। পরাগনালীর বৃদ্ধি ঘটবে। তাহলে দু নম্বর টাইপ হচ্ছে পরাগনালীর বৃদ্ধি, পরাগনালীর বৃদ্ধি ঘটবে, দ্য ইনক্রিজিং অফ দ্য পোলেন টিউব। তাহলে দুটো ঘটনা, প্রথমে ফার্স্ট ঘটনায় আসি। তাহলে ফার্স্ট ঘটনা কি বলছে পরাগনালীর অঙ্কুরোদ্গম হবে। তাহলে পরাগনালীটা বড় হবে বা পরাগনালী তৈরি হবে। কিরকম ভাবে তৈরি হবে না দেখো ছবি যদি আঁকি আবার, তাহলে আবার আমরা ছবিতে ফিরে আসি। তাহলে ছবিতে ফিরে আসলে ধরো এই হচ্ছে আমার এই হলো আমার একটা গর্ভমুণ্ড। তাহলে গর্ভমুণ্ডের ওপর যে পোলেন গ্রেনগুলো পড়েছে সেইগুলো আমি দেখালাম, এই ধরনের পোলেন গ্রেন পড়ে রয়েছে। এবার এছাড়াও আরো পোলেন গ্রেন আছে, তাহলে সবাই কিন্তু পারবে না এটাই বলে দিয়েছি। তাহলে আরো পোলেন গ্রেন রইল। তাহলে এখান থেকে আমি পয়েন্ট করে দিতে পারি কে কম্প্যাটিবল আর কে ইনকম্প্যাটিবল। তাহলে দেখো যদি মনে করি যে আমার কালোটা থেকে পোলেন টিউব তৈরি হয়েছে বা সবুজটা থেকে পোলেন টিউব তৈরি করি, তাহলে সবুজটা থেকে পোলেন টিউবটা আমি তৈরি করলাম। তাহলে সবুজটা থেকে পোলেন টিউব তৈরি হচ্ছে। তাহলে এখানে কি হবে, এখানেও পোলেন টিউব তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তাহলে সবুজটা থেকে পোলেন টিউব তৈরি হচ্ছে। তাহলে এই সবুজ বা রঙের যে পোলেনটা আছে এটাকে কি বলবো কম্প্যাটিবল পোলেন, কম্প্যাটিবল প্যাটিবল পোলেন। আর বাকি যে ব্ল্যাক কালারের আছে সেটা কি হবে ইনকম্প্যাটিবল পোলেন, কম্প্যাটিবল পোলেন। তাহলে দেখো প্যাটিবল কম্প্যাটিবল এবং ইনকম্প্যাটিবল। তাহলে যেটা পোলেন টিউব তৈরি করলো সেটা হলো তাহলে কি কম্প্যাটিবল, আর যেটা করলো না সেটা কি হয়ে গেল ইনকম্প্যাটিবল। এবার দেখো কি ঘটনাগুলো ঘটছে। এবার যেটা দেখবো, এবার দেখো তোমার পোলেন টিউব একটা তৈরি হতে শুরু করেছে। তাহলে পোলেন টিউব যেটা তৈরি হলো কি হবে না সঙ্গে সঙ্গেই কিন্তু পোলেন টিউব গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তরিত হলেই, যখনই স্থানান্তরিত হচ্ছে তখন এই গর্ভমুণ্ড থেকে বা স্টিগমা থেকে এক ধরনের তরল নিঃসৃত হয়। তাহলে গর্ভমুণ্ড থেকে এক ধরনের তরল নিঃসৃত হয় যেখানে সে লিকুইড থাকে। এখানে একটা কি থাকে লিকুইড, যেটাকে বলা হয় কি স্টিগম্যাটিক তরল, স্টিগম্যাটিক ফ্লুইড বা স্টিগম্যাটিক তরল। তাহলে স্টিগমা থেকে বা গর্ভমুণ্ড থেকে এক ধরনের তরল নিঃসৃত হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে কি স্টিগম্যাটিক তরল। এবার কি বলা যায় তাহলে যদি পুরো তারপরে আস্তে আস্তে কি হবে, তারপরে আস্তে আস্তে এটা পোলেন টিউব তৈরি করতে শুরু করবে। তাহলে পুরো বিষয়টাকে আমরা দেখি। তাহলে এখানে দেখো পরাগরেণুর যে অঙ্কুরোদ্গম হচ্ছে, তাহলে পুরো বিষয়টাকে আমরা দেখি। প্রথমে কি না প্রথমে হচ্ছে পোলেন এলো, কোথায় পড়লো স্টিগমা, তাই তো স্টিগমার উপর গিয়ে পড়লো। তাহলে স্টিগমা থেকে কি পেলো স্টিগম্যাটিক ফ্লুইড, তাই তো। এবার ফ্লুইড থেকে পেয়েছে পোলেন পেয়েছে। তাহলে পোলেন পাওয়ার পর পোলেনের এক্স সাইনে বা বহিস্থকে অসংখ্য প্রোটিন থাকে, ঠিক আছে। পরাগরেণু বহিস্থকে অসংখ্য প্রোটিন থাকে এবং তাহলে পোলেনের এক্স সাইনে পোলেনের কি থাকে এক্স সাইনে প্রোটিন থাকে, এক্স সাইনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে
এছাড়াও আমাদের যে গর্ভমুণ্ড আছে, তাহলে গর্ভমুণ্ডও কিন্তু বিভিন্ন ধরনের প্রোটিন বা পলিস্যাকারাইড লিপিড নির্গত হয়, ঠিক আছে। তাহলে এবং গর্ভমুণ্ড থেকে মানে স্টিগমা থেকে স্টিগমা থেকে বিভিন্ন ধরনের প্রোটিন প্রোটিন পলিস্যাকারাইড পলিস্যাকারাইড তাই তো, প্রোটিন পলিস্যাকারাইড, তারপর হচ্ছে লিপিড, হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন লিপিড নির্গত হয়। তাহলে নির্গত হলে এরা কি করবে, লিপিড নির্গত হলো, তাহলে দুটো জায়গায়, তাহলে এক্সাইন এবং স্টিগমা দুটোর মধ্যে কি হচ্ছে না একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে, মানে পোলেন এবং স্টিগমার মধ্যে একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে। তাহলে এই ইন্টারঅ্যাকশনের ফলে কি হবে না, ইন্টারঅ্যাকশনের ফলে যদি পরাগরেণু চিনতে পারে, যদি গর্ভমুণ্ড বা স্টিগমা চিনতে পারে যে এটা হচ্ছে ঠিকঠাক পোলেন গ্রেন, তাহলে তাকে কি করবে, পরাগনালী তৈরি করতে দেবে। আর যদি ঠিকঠাক চিনতে না পারে তাহলে তাকে পরাগনালী তৈরি করতে দেবে না। তাহলে এইটাই হচ্ছে কি পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশনের একটা প্রধান উদ্দেশ্য। তাহলে পোলেনটাকে চেনা এবং তাকে পরাগনালী তৈরি করতে দেয়া। এবার যখনই এখানে পড়বে গর্ভমুণ্ডের উপর এসে যখন তোমার পরাগরেণুগুলো পড়বে, তাহলে যেগুলো সক্ষম বা কম্প্যাটিবল পরাগরেণু তারা পোলেন টিউব তৈরি করলো, আর যারা অক্ষম বা ইনকম্প্যাটিবল তারা পোলেন টিউব তৈরি করতে পারলো না, তারা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। তাহলে এবার যখনই সে পোলেন টিউব তৈরি করবে, পোলেন টিউবটাকে কি করতে হবে, এই স্টাইলের মধ্য দিয়ে, তাহলে এটা তো স্টিগমা, তাহলে এটা হচ্ছে স্টাইল বা গর্ভদণ্ড, তাহলে এই স্টাইলের মধ্য দিয়ে তাকে কি করতে হবে, বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে। তাহলে তখনই কি হয় না, গর্ভমুণ্ডের উপরে তোমার কি থাকে না, বিভিন্ন শর্করা এবং আর্দ্রতা মানে একটা ভিজে ভাব থাকে, যেটা অঙ্কুরোদ্গমে সাহায্য করে, হয়েছে। এবার এখান থেকে আস্তে আস্তে কি হবে না, আস্তে আস্তে পরাগরেণুটা তৈরি হয়ে গেল। তাহলে এই যে একটা ইন্টারঅ্যাকশন হলো এবং এক্সাইন কি করলো, এখানে প্রোটিন পলিস্যাকারাইড লিপিড হিউমিডিটি এদের ফলে ইন্টারঅ্যাকশনের ফলে চিনতে পারলো, ব্যাস পোলেন টিউব তৈরি হয়ে গেল, পরাগনালীর অঙ্কুরোদ্গম কমপ্লিট। 2 নম্বর কি ছিল, 2 নম্বর ছিল পরাগনালীর বৃদ্ধি। শুধু অঙ্কুরোদ্গম হলে হবে না, কারণ এখানে কি আছে, এই ভেতরে রয়েছে এমব্রায়ো স্যাক, এই ভেতরে রয়েছে এমব্রায়ো স্যাক এবং এর ভেতরে রয়েছে এগ অর ডাবল ফার্টিলাইজেশন করার জন্য তোমার ডেফিনেটিভ নিউক্লিয়াস। তাহলে পরাগনালীটাকে এই এগ পর্যন্ত এসে পৌঁছাতে হবে। তাহলে এগ পর্যন্ত আসা মানে কি, পরাগনালীটার বৃদ্ধি করতে হবে, তাহলে পরাগনালীটাকে কি করতে হবে, সামনের দিকে বাড়তে হবে। তাহলে এই পরাগনালীর বা পোলেন টিউবের বৃদ্ধির হচ্ছে সেকেন্ড স্টেপ। কি আছে, কিভাবে বৃদ্ধি হয় না, পরাগনালীটি যখনই বেরিয়ে এলো তখন পরাগনালী মধ্যস্থ পেকটিনেজ এবং অন্যান্য উৎসেচক থাকে, পেকটিনেজ থাকে পরাগনালীর ভেতরে। এবং তাহলে এখানে কি হচ্ছে, 2 নম্বর স্টেপে যেটা হচ্ছে পরাগনালীর মধ্যে এনজাইম থাকে, তাহলে পোলেন টিউবের মধ্যে কি থাকে, পেকটিনেজ এবং অন্যান্য উৎসেচক, তাই তো। তাহলে পোলেন টিউব বা পরাগনালিকার মধ্যে একটা উৎসেচক থাকছে যাকে বলা হলো পেকটিনেজ এবং আদার্স হাইড্রোলাইটিক এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইম থাকে। তাহলে আদার্স, এবং শুধু এটা তো পোলেন টিউবে থাকলো, এবং গর্ভমুণ্ড বা তোমার যেটা কি আমরা বলছি যে গর্ভদণ্ডের মধ্যে এটা স্টাইল বা গর্ভদণ্ডের মধ্যে এক ধরনের, তাহলে এটা স্টাইলের মধ্যে এক ধরনের কমপ্লেক্স থাকে যার নাম হচ্ছে ক্যালসিয়াম বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্স। তাহলে ক্যালসিয়াম স্টিগমার মধ্যে ক্যালসিয়াম বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্স কার মধ্যে থাকে না, থাকে হচ্ছে তোমার এই স্টাইল বা এই দণ্ডটার মধ্যে থাকে। তাহলে কি থাকে, ক্যালসিয়াম বোরন ইনোসিটল সুগার কমপ্লেক্স, বা একটা ক্যালসিয়াম দিয়ে বোরন দিয়ে সুগার দিয়ে এবং তোমার ইনোসিটল কমপ্লেক্স দিয়ে একটা যৌগ তৈরি করছে, যেটা কি করে না, যেটা পরাগনালিকাকে বৃদ্ধি পেতে সাহায্য করে। তাহলে এই কমপ্লেক্সের কাজ কি না, এই কমপ্লেক্সের কাজ হচ্ছে পরাগনালিকার বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে পরাগনালীর বৃদ্ধিতে সাহায্য করছে কে, এই কমপ্লেক্স পরাগনালীর বৃদ্ধিতে সাহায্য করে, তাহলে কি হবে না, পোলেন টিউব তাহলে আস্তে আস্তে কোথায় চলে আসবে, এখান থেকে বাড়তে
এই জায়গায় এসে পৌঁছাবে বা একদম পুরো এমব্রায়ো স্যাকের কাছে এসে পৌঁছাবে। হলো? তাহলে এই হচ্ছে তোমার টোটাল পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। পরাগনালিকার বৃদ্ধি হয়ে গেল, এমব্রায়ো স্যাক পর্যন্ত এসে পৌঁছালো, বা এটা ডিম্বকের মধ্যেও কিন্তু প্রবেশ করবে বা ডিম্বক পর্যন্ত এসে পৌঁছাবে। ওকে, এবার তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে কি, পরাগরেণুর অঙ্কুরোদ্গম হলো এবং পরাগনালিকা বৃদ্ধি হলো, এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। তাহলে পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন হওয়ার সময় তোমার কি হচ্ছে না, ইন্টারঅ্যাকশন হওয়া হলো, তাহলে পরাগনালিকা বৃদ্ধিও পেলো, ডিম্বক পর্যন্ত এসে পৌঁছালো। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম এইটি হচ্ছে পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। কিন্তু পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন হওয়ার পর সেটা কি হবে, নিষেক হবে, তাই তো, বা নিষেক হবে। তাহলে নিষেক হলো কি হবে না, এখান দিয়ে যেখান দিয়ে তোমার কি থাকবে, ডিম্বক রন্ধ্র থাকবে, সেখান দিয়ে এসে পোলেন টিউব মানে পৌঁছালো। এবং এখানে যে ছিল কি ভেজিটেটিভ নিউক্লিয়াস, যেটাকে টিউব নিউক্লিয়াস বলা হয়, তাহলে এর মধ্যে ছিল ভেজিটেটিভ অর টিউব নিউক্লিয়াস অর সেল, টিউব সেলই বলো বা নিউক্লিয়াসই বলো, যাই বলো না কেন, সেটা কি হবে না, সেটা আস্তে আস্তে ডিজেনারেট হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে পড়ে কে থাকবে না, এখানে পড়ে থাকবে যেটা তোমার জেনেটিক সেল থেকে তৈরি হয়েছিল দুটো মেল গ্যামেট, তাই তো, মেল গ্যামেট, হ্যাপ্লয়েড মেল গ্যামেট গুলো থাকবে। দ্যাট ইজ দ্য হ্যাপ্লয়েড ইন নেচার, প্রত্যেকই n সংখ্যক এল গ্যামেট রয়ে গেল। তাহলে এটা নষ্ট হয়ে যাবে, কারণ এর কাজ হচ্ছে পোলেন টিউব তৈরি করে দেয়া, ব্যাস এইটুকু যে হয়ে গেল, কাজ আমার কমপ্লিট। তাহলে এটা হয়ে গেল আমার কি, পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন। এবার পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশনের সময় আরেকটা জিনিস বলেছিলাম, কম্প্যাটিবল ইনকম্প্যাটিবল। তাহলে কম্প্যাটিবল এবং ইনকম্প্যাটিবলের বিষয়টা আমরা নিশ্চয়ই বুঝেছি। সেখানেই আমরা পড়ব যে ইনকম্প্যাটিবিলিটি বা তোমার যেটা নিষ্ক্রিয় পোলেন বলা হচ্ছে, সেই ইনকম্প্যাটিবিলিটি কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে বা কত রকমের হতে পারে, সেই জায়গাগুলো আমরা একটু দেখে নেব যে ইনকম্প্যাটিবিলিটি কি রকম হয়। তো চলে এসো আমরা দেখে নিই ইনকম্প্যাটিবিলিটি। তাহলে আমাদের এইগুলো আর কোনো প্রয়োজন পড়লো না, এই টপিক আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা চলে আসবো ইনকম্প্যাটিবিলিটিতে। ওকে, তাহলে প্রথমেই চলে আসি, হেডিং করো ইনকম্প্যাটিবিলিটি। ইনকম্প্যাটিবিলিটি। তাহলে আমাদের এবারের টপিক হচ্ছে ইনকম্প্যাটিবিলিটি। এবার ইনকম্প্যাটিবিলিটি বিষয়টা তো আমরা বুঝে গেছি, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, যে সব পরাগরেণু তোমার গর্ভমুণ্ডে এসে পড়লে পরাগমিলন ঘটাতে পারে না, যারা পারে তাদেরকে তাদের কম্প্যাটিবল পোলেন, এবং সেই ঘটনাটাকে বলা হচ্ছে কি কম্প্যাটিবিলিটি। আর যারা যে পোলেনগুলো গর্ভমুণ্ডে পড়া সত্ত্বেও পরাগমিলন ঘটাতে পারলো না, তাদের বলা হচ্ছে ইনকম্প্যাটিবল পোলেন, এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে ইনকম্প্যাটিবিলিটি। তো এই বিষয়টা বুঝে দিই। এবার ইনকম্প্যাটিবিলিটি কত রকমের হতে পারে, বেশি নয়, ছোট্ট একটু বিষয়, কত রকমের হতে পারে কি কি সেগুলো আমরা জাস্ট দেখে নেব। ব্যাস চলো আমরা দেখে নিই যে ইনকম্প্যাটিবিলিটি কত ধরনের হতে পারে এবং কি কি। তাহলে প্রধানত আমরা যদি ভাগ করি, তাহলে আচ্ছা আমরা যদি সংজ্ঞাটা লিখে নিতে দিই আগে, ঠিক আছে, পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশনের সময়, তাহলে সংজ্ঞাটা আমরা লিখে নিই। পোলেন ডেফিনেশন, পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশনের সময় যে অবাঞ্ছিত পরাগরেণু বা যে সকল অবাঞ্ছিত, যেটা বাঞ্ছিত নয় বা কাঙ্ক্ষিত নয়, অবাঞ্ছিত পোলেন টিউব তৈরি করতে পারে না, পোলেন টিউব তৈরি করতে পারে না, তাই তো, পোলেন টিউব অবাঞ্ছিত। আচ্ছা, যে সকল পারে না তাদের ইনকম্প্যাটিবল পোলেন বলে, কম্প্যাটিবল পোলেন বলে, এবং এই ঘটনাটিকে ইনকম্প্যাটিবিলিটি বলে, ঘটনাকে ইনকম্প্যাটিবিলিটি বলে। দেখো বুঝতে পারলে কিনা, তাহলে সংজ্ঞাটা লিখে দিলাম। পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশনের সময় যে পরাগরেণুগুলো তোমার কি করতে পারছে না, তোমার অঙ্কুরিত হতে পারে না বা পোলেন টিউব তৈরি করতে পারে না, তাদের বলা হচ্ছে ইনকম্প্যাটিবল পোলেন, এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে কি ইনকম্প্যাটিবিলিটি। এবার এই ইনকম্প্যাটিবিলিটি কত প্রকার সেটা আমরা একটু দেখে নেব। তাহলে খুব সোজা, ইনকম্প্যাটিবিলিটি দুই প্রকার, একটা হচ্ছে ইন্ট্রাস্পেসিফিক আর একটা হচ্ছে ইন্টারস্পেসিফিক। তাহলে প্রথমেই ভাগ করে নিই, ইনকম্প্যাটিবিলিটি দুই প্রকার, ইনকম্প্যাটিবিলিটি
ইনকম্প্যাটিবিলিটি দুই প্রকার, একটা হচ্ছে কি এটা করো আর একটা হচ্ছে এটা করো। তাহলে একটা বলছে কি ইন্ট্রা স্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি, আর একটা হচ্ছে ইন্টার স্পেসিফিক। তাহলে ইন্ট্রা স্পেসিফিক মানে কি একই প্রজাতিভুক্ত হতে হবে, তাই তো। ইন্ট্রা স্পেসিফিক হচ্ছে একই ফুলের একই প্রজাতির বা একই ফুলের একই গাছের অন্য ফুলের অথবা একই প্রজাতির অন্য গাছের ফুলের। তাহলে কি কি বললাম না ওই ফুলের, তাহলে একই ফুলের হতে পারে, একই ফুলের মধ্যে হতে পারে, তাহলে একই ফুল হতে পারে, একই ফুল অথবা একই গাছের অন্য ফুল, একই গাছের অন্য ফুল বা একই প্রজাতিভুক্ত অন্য গাছের ফুল, তাহলে সেটাও হতে পারে। তাহলে যখন একই ফুলের মধ্যে হবে অথবা একই গাছের হবে অথবা একই প্রজাতিভুক্ত গাছের মধ্যে হবে, তাহলে এক কথায় বলা যায় কি একই প্রজাতিভুক্ত দুটো গাছের ফুলের মধ্যে হতে পারে, তখন তাকে বলা হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক। আর ইন্টার কি না দুটি আলাদা প্রজাতিভুক্ত গাছের মধ্যে, দুটি আলাদা প্রজাতিভুক্ত গাছের মধ্যে যদি হয়, তাহলে দুটো আলাদা প্রজাতিভুক্ত হলে তো হবেই না, গাছের মধ্যে যদি হয় মানে আম গাছের পড়া গেল জাম গাছে গিয়ে পড়ে গেল, তাই তো, তাহলে তখন কিন্তু হবে না, তখন সেটা যাবে কি ইন্টার স্পেসিফিক ইনকম্প্যাটিবিলিটি। তাহলে দুটো ভাগ গেল। এছাড়াও আরো দুটো ভাগে ভাগ আমরা করতে পারি, কি কি না সেটা চলো একটু দেখে নিই। আর দুটো ভাগে ভাগ আমাদের করা যায়। এক নম্বর বলছে কি না এক নম্বর হচ্ছে গ্যামেটোফাইটিক সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি। তাহলে গ্যামেটোফাইটিক আর একটা হচ্ছে স্পোরোফাইটিক। তাহলে একটা কি বলছি গ্যামেটোফাইটিক সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি এবং যেটাকে কি বলা হয় জিএসআই, গ্যামেটোফাইটিক সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি। এখানে কি হয় না এখানে যেটা হয় সেটা হচ্ছে পরাগরেণু দ্বারা, এটা পরাগরেণু দ্বারা মানে নিয়ন্ত্রিত। তাহলে এই ধরনের ইনকম্প্যাটিবিলিটি শুধু এটুকু মনে রাখো এটি পরাগরেণু দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে পরাগরেণু দ্বারা নিয়ন্ত্রিত ইনকম্প্যাটিবিলিটি হলে পরাগরেণু দ্বারা নিয়ন্ত্রিত ইনকম্প্যাটিবিলিটিকে বলা হচ্ছে কি গ্যামেটোফাইটিক সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি। আর যেগুলো আছে স্পোরোফাইটিক এবং ইনকম্প্যাটিবিলিটি, তার আগে এটা সংজ্ঞায় চলে এসো, এই তোমার উদাহরণে চলে এসো। কোন কোন ফ্যামিলির মধ্যে দেখতে পাওয়া যায় না সোলানেসি, লিলিয়েসি, তাই তো। তাহলে एग्जांपल চলে এসো সোলানেসি মানে বেগুনের ফ্যামিলি, সোলানেসি, লিলিয়েসি, LILIACEAE, লিলিয়েসি, এই সমস্ত ফ্যামিলির মধ্যে দেখতে পাওয়া যায়, কারণ শেষে কি আছে CEAE আছে মানে হচ্ছে ফ্যামিলি। তাহলে এটা গেল হচ্ছে GSI, গ্যামেটোফাইটিক সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি। এবার যেটা চলে আসবো 2 নম্বর টাইপ, সেটা হচ্ছে যে স্পোরোফাইটিক সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি। 2 নম্বর টাইপ হচ্ছে কি না স্পোরোফাইটিক স্পোরোফাইটিক সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি, BILITY, যেটাকে বলা হয় SSI, স্পোরোফাইটিক সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি। কি ঘটনা ঘটে এখানে? এখানে হচ্ছে পরাগরেণু উৎপাদনকারী কলা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এই ধরনের ইনকম্প্যাটিবিলিটি কি হয় পরাগরেণু উৎপাদনকারী কলা, যেটা হচ্ছে ডিপ্লয়েড ইন নেচার। আর এখানে কি ছিল পরাগরেণু দ্বারা নিয়ন্ত্রিত মানে হ্যাপ্লয়েড ইন নেচার। তাহলে পরাগরেণু উৎপাদনকারী কলা দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে স্পোরোফাইটিক ডিপ্লয়েডিত হয় আর গ্যামেটোফাইটিক হলে হ্যাপ্লয়েড হয়। তাহলে পরাগরেণু উৎপাদনকারী কলা দ্বারা যে ইনকম্প্যাটিবিলিটি নিয়ন্ত্রিত হবে তখন তাকে বলা হচ্ছে স্পোরোফাইটিক সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি। কাদের ক্ষেত্রে দেখা যায় না ব্রাসিকেসি ফ্যামিলি। তাহলে ব্রাসিকেসি, BRASSI, ব্রাসিকেসি,
ব্যাসিকেসি ফ্যামিলির মেম্বারদের দেখতে পাওয়া যায়। তাহলে এই হলো টোটাল 4 ধরনের ইনকম্প্যাটিবিলিটি। একই প্রজাতিভুক্ত হলে সেটাকে বলা হচ্ছে ইন্ট্রাপ্যাসিফিক, দুটো আলাদা প্রজাতিভুক্ত হলে সেটাকে বলা হচ্ছে ইন্টারপ্যাসিফিক, যদি গ্যামেটোফাইট দ্বারা নিয়ন্ত্রিত বা রেণু দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেটাকে বলা হচ্ছে গ্যামেটোফাইটিক সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি, আর যদি স্পোরোফাইটিক কোষ বা পরাগরেণু উৎপাদনকারী কলা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হচ্ছে স্পোরোফাইটিক সেক্সুয়াল ইনকম্প্যাটিবিলিটি। তাহলে এই ছিল আজকের আমাদের পড়ার দুটো টপিক। এবার আমরা পরের দিন আমরা চলে যাব প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট আমরা কমপ্লিট করে ফেলছি। এই পর্যন্ত আমাদের প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার চলে যাব ফার্টিলাইজেশনে। তো আমাদের নেক্সট ক্লাস থাকবে ফার্টিলাইজেশন এবং সেখানে থাকবে হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন। তাহলেই আমাদের একটা ক্লাসের মধ্যে ফার্টিলাইজেশন কমপ্লিট হয়ে যাবে। তো পরের ক্লাসে ফার্টিলাইজেশনটা আমরা দেখব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।